আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোবারকুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে। নগদান বইয়ের আজকের আলোচনার মধ্যে আমরা থিওরি অংশ নিয়ে আলোচনা করব, কারণ থিওরি অংশ আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, তা না হলে আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবো না। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। নগদান বই কি? যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। নগদান বইকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তাহলে আমরা এই ডেফিনেশন থেকে জানতে পারলাম যে নগদান বইয়ের মধ্যে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ এখানে কোনো ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয় না। সুতরাং আমরা নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র নগদ অর্থের প্রাপ্তি এবং নগদ অর্থের প্রদান এই বিষয়টাই শুধু লিপিবদ্ধ করব। আর নগদান বইকে হিসাবের প্রাথমিক বইও বলা হয়। নগদ লেনদেনের কিছু উদাহরণ, যেমন নগদে ঔষধ বিক্রয় করা হলো 10,000 টাকা, নগদে মণিহারি ক্রয় করা হলো 5,000 টাকা, নগদে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা, নগদে অফিস ভাড়া প্রদান করা হলো 2,000 টাকা। তাহলে আমরা এখানে কিছু নগদ লেনদেনের উদাহরণ দেখলাম। এই লেনদেনগুলো আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব, কিন্তু বাকিতে বা ধারে লেনদেন আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব না। এখন আমরা নগদান বইয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। নগদান বইয়ের বৈশিষ্ট্য। নগদান বইয়ের নির্দিষ্ট চকে প্রাপ্তিসমূহ ডেবিট ও প্রদানসমূহ ক্রেডিট দিকে লিপিবদ্ধ করতে হয়। আমরা জানি নগদান বইয়ের মধ্যে দুইটি পার্ট থাকে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। তাহলে নগদান বইয়ের মধ্যে দুইটি সাইড থাকবে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। আমরা প্রাপ্তিসমূহকে ডেবিট সাইডে লিপিবদ্ধ করব এবং প্রদানসমূহকে ক্রেডিট সাইডে লিপিবদ্ধ করব। মোট নগদ অর্থের প্রাপ্তি ও মোট নগদ অর্থের প্রদান নগদান বই হতে জানা যায়। নগদান বইয়ের অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো যে নগদান বই প্রস্তুত করার পর আমরা নগদান বই থেকে মোট প্রাপ্তির পরিমাণ এবং মোট নগদ প্রদানের পরিমাণ জানতে পারবো। নগদ প্রাপ্তি ও প্রদানের ব্যবধান থেকে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। আমরা জানি যেহেতু নগদান বইয়ের মধ্যে মোট নগদ প্রাপ্তি, মোট নগদ প্রদানের পরিমাণ লিপিবদ্ধ করা হয়, আমরা মোট নগদ প্রাপ্তি থেকে মোট নগদ প্রদান যখন আমরা বিয়োগ করে ফেলবো, বিয়োগ করলে আমরা নগদ উদ্বৃত্তের পরিমাণ জানতে পারবো বা ক্যাশ ব্যালেন্সের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। নগদ অর্থের চুরি, আত্মসাৎ, অপচয় এবং ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। নগদান বই যখন আমরা প্রস্তুত করব তখন আমরা নগদ অর্থের চুরি বা আত্মসাৎ বা অপচয় বা ভুল হওয়ার সম্ভাবনা ভুলাংশে হ্রাস করতে পারবো, যা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সবসময় জানতে চায় যে তার কাছে কি পরিমাণ নগদ টাকা আছে এবং সে কোন কোন ক্ষেত্রে নগদ টাকা ব্যয় করতেছে। তাহলে এর সঠিক হিসাব রাখার জন্য অবশ্যই নগদান বই নির্ণয় করতে হবে বা নগদান বই তৈরি করতে হবে। নগদান বই তৈরি করার মাধ্যমে আমরা নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবো। এখন আমরা নগদান বইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব। নগদান বই হতে মোট নগদ প্রাপ্তি, মোট নগদ প্রদান, নগদ উদ্বৃত্তের পরিমাণ, মোট নগদ ক্রয় ও মোট নগদ বিক্রয়ের পরিমাণ জানা যায়। প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ ক্রয়, পাওনাদারকে পরিশোধ ও নিয়মিত খরচ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা, না থাকলে সংগ্রহের উপায়সমূহ চিহ্নিতকরণে নগদান বই সহায়তা করে। নির্দিষ্ট শ্রেণীর নগদান বই প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেন ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণও জানা সম্ভব। তাহলে আমরা নগদান বইয়ের গুরুত্ব থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট নগদ প্রাপ্তির পরিমাণ, মোট নগদ প্রদানের পরিমাণ, নগদ উদ্বৃত্তের পরিমাণ এবং নগদে মোট ক্রয় ও নগদে মোট বিক্রয়ের পরিমাণ জানতে চাই, তাহলে আমরা অবশ্যই নগদান বই প্রস্তুত করব। তাছাড়াও আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় বা পাওনাদারকে অর্থ পরিশোধ এবং নিয়মিত খরচগুলো পরিশোধের জন্য আমাদের কাছে পর্যাপ্ত অর্থ আছে কিনা তা আমরা নগদান বই থেকে জানতে পারবো।
যদি না থাকে তাহলে সেই অর্থ কিভাবে সংগ্রহ করতে হবে সেই বিষয়েও নগদান বই আমাদেরকে সহায়তা করে। এছাড়াও আমরা নগদান বই থেকে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি। ব্যাংক সংক্রান্ত লেনদেন এর মাধ্যমে আমরা ব্যাংক ব্যালেন্সের পরিমাণ জানতে পারি। এখন আমরা নগদান বইয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা 4টি। নাম্বার 1 এক গড়া নগদান বই, নাম্বার 2 2 গড়া নগদান বই, নাম্বার 3 3 গড়া নগদান বই, নাম্বার 4 খুচরা নগদান বই। আমরা নবম দশম শ্রেণীর মধ্যে এক গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু খুচরা নগদান বইয়ের আলোচনা নবম দশম শ্রেণীতে দেওয়া নাই, এই জন্য আমরা এই খুচরা নগদান বই নিয়ে এখানে আলোচনা করব না। আমরা জানি এক গড়া নগদান বই হলো যে নগদান বইয়ের মধ্যে একটি মাত্র নগদ টাকার কলাম থাকে, সেটাকে আমরা এক গড়া নগদান বই বলি। 2 গড়া নগদান বই, যে নগদান বইয়ের মধ্যে নগদ টাকা এবং ব্যাংক টাকার কলাম থাকে, অর্থাৎ টাকার কলাম থাকে 2টি, সেটাকে আমরা বলি 2 গড়া নগদান বই। 3 গড়া নগদান বই, যে নগদান বইয়ের মধ্যে টাকার কলাম থাকে 3টি, অর্থাৎ বাট্টার কলাম, নগদ টাকার কলাম এবং ব্যাংক টাকার কলাম। এই 3টি কলাম থাকার কারণে আমরা এই নগদান বইকে বলি 3 গড়া নগদান বই। আমরা জানি যে 3 গড়া নগদান বই প্রস্তুত করতে গেলে বাট্টার একটি বিষয় সেখানে আসবে, এজন্য আমরা বাট্টাকে এখানে আলোচনা করব। বাট্টা কি? কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাই বাট্টা। তাহলে আমরা বাট্টা বা ডিসকাউন্ট থেকে বুঝতে পারলাম যে পণ্যের ক্রয় মূল্য থেকে যতটুকু মূল্য কম পরিশোধ করা যায় আমরা সেটাকেই ডিসকাউন্ট বলি। বাট্টা আবার 2 ধরনের হয়ে থাকে, কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। কারবারি বাট্টা কি? বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তাকে কারবারি বাট্টা বলে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কারবারি বাট্টা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা। কারবারি বাট্টা হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় না। আমরা যখন 3 গড়া নগদান বইয়ের অঙ্ক করতে যাব তখন আমরা যদি কারবারি বাট্টা পাই তাহলে কারবারি বাট্টাকে আমরা 3 গড়া নগদান বইতে আনবো না, কারণ কারবারি বাট্টাকে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। নগদ বাট্টা। নগদ বাট্টা কি? ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদান বই। নগদ বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। নগদ বাট্টা হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়। নগদ বাট্টা হলো দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির সাথে জড়িত, আর কারবারি বাট্টা হলো ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। 3 গড়া নগদান বই প্রস্তুত করার সময় নগদ বাট্টাকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে হবে, কিন্তু কারবারি বাট্টাকে 3 গড়া নগদান বই প্রস্তুত করার সময় হিসাবের খাতায় লিপিবদ্ধ করা যাবে না। কন্ট্রা দাখিলা কি? আমরা জানি 3 গড়া নগদান বই প্রস্তুত করতে গেলে কন্ট্রা দাখিলা নামে একটি এন্ট্রি আসবে, এজন্য আমরা এখানে কন্ট্রা দাখিলা নিয়ে আলোচনা করব। যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেনকে কন্ট্রা দাখিলা বলা হয়। কন্ট্রা দাখিলা পোস্টিং এর পর হিসাব দুটির পাশে সি বা ক লিখতে হবে। তাহলে কন্ট্রা এন্ট্রি হলো যখন কোনো লেনদেনের মধ্যে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটি হিসাব একই সাথে প্রভাবিত হয় তখন আমরা সেটাকে কন্ট্রা এন্ট্রি বলি। আর কন্ট্রা এন্ট্রি পোস্টিং দেওয়ার সময় অবশ্যই হিসাবের পাশে সি বা ক লিখে দিতে হবে। 3 গড়া নগদান বইয়ের নমুনা ছক। আমরা এখানে 3 গড়া নগদান বইয়ের একটি নমুনা ছক প্রদান করলাম। 3 গড়া নগদান বইয়ের মধ্যে 2টি সাইড থাকবে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। ডেবিট সাইডের মধ্যে 7টি কলাম থাকবে এবং ক্রেডিট সাইডের মধ্যেও 7টি কলাম থাকবে। ডেবিট সাইডের কলামগুলো হলো তারিখ, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমরা 3 গড়া নগদান বই সম্পর্কে এখানে থিওরি অংশ নিয়ে আলোচনা করলাম। আজকে পর্যন্তই। আজকের ক্লাসে যোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।